আজ আমরা এক অদ্ভুত বেশ রহস্যময় কাহিনীর গভীরে ডুব দিতে চলেছি। একটা পরিত্যক্ত মন্দির চত্বর, সেখানে একটানা ঘুঙুরের শব্দ শোনা যাচ্ছে, কিছু ছায়ামূর্তি ঘোরাফেরা করছে। হ্যাঁ, আর নাট মন্দিরের মেঝেতে মাকে কলকা আঁকা, তাতে তাজা রক্তের ছোপ। ব্যাপারটা বেশ গা ছমছমে। ঠিক, আর এই সব কিছুর কেন্দ্রে রয়েছে এক নারী। তার নাকি গত জন্মের কথা মনে পড়ছে, আর সামনে অপেক্ষা করছে এক জীবন মৃত্যুর লড়াই। চলুন শুরু করা যাক। যে মন্দিরটার কথা বলা হচ্ছে, মানে অসীমগঞ্জের মন্দির, সেটা নিজেই তো একটা রহস্য। বহু পুরনো, কতকালের সাক্ষী কে জানে। গ্রামের লোকেদের মনে মন্দিরটা নিয়ে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে, ভয়ও পায়, আবার একটা টানও অনুভব করে। আকর্ষণ কেন? শোনা যায় পুরনো দিনের আত্মারা নাকি ওখানে ঘুরে বেড়ায়। মন্দিরের গায়ে দেখবেন কেমন গাছপালা শিকড় বাকড় জড়িয়ে ধরেছে, যেন সবকিছু লুকিয়ে রেখেছে নিজের মধ্যে। ওহ আচ্ছা, আর এই রকম একটা থমথমে পরিবেশেই বেড়ে উঠেছে আমাদের গল্পের প্রধান চরিত্র কাকলি। হ্যাঁ, কাকলি মেয়েটি অনাথ, ছোট থেকে গ্রামের এক মাস্টার মশাইয়ের কাছে মানুষ, যাকে সে বাবা মশাই বলে ডাকে, তাই তো? ঠিক। নিজের বাবা মাকে কিছুই সে জানে না, তো বুঝতেই পারছেন নিজের অতীত জানার একটা ইচ্ছে ওর মনে সবসময় ছিল। স্বাভাবিক। কাকুলির এই মন্দিরের সাথে যোগাযোগটাও কিন্তু খুব অদ্ভুতভাবে শুরু হয়। একদিন গোধূলি বেলায় সে প্রথমবার মন্দিরে যায়। গোধূলি বেলায়? হ্যাঁ, চারিদিকে কেমন হলদেটে আলো, মায়াবী পরিবেশ, মন্দিরের গায়ে জড়ানো শিকড়, ওই লাল মাটির পথ, বনফুলের ঝোপ, সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি। আর নাট মন্দিরের মেঝেতে আঁকা বিরাট কলকাটাও ওর চোখে পড়ে। আর সেদিনই তো সেই ঘটনাটা ঘটে, তাই না? ওই বাক্স খুঁজে পাওয়ার ব্যাপারটা। হ্যাঁ, ঠিক সেদিনই ঘুরতে ঘুরতে ও একটা পুরনো কাঠের বাক্স খুঁজে পায়, ধুলোয় ঢাকা। বাক্সটাও খোলে? ধুলো ঝেড়ে বাক্সটা খুলতেই দেখে ভেতরে একজোড়া নূপুর। নূপুর মন্দিরের মধ্যে? হ্যাঁ, নূপুর, যেন এইমাত্র কেউ নেচে রেখে গেছে। আর অদ্ভুত ব্যাপার কি জানেন, তখন সন্ধে নামছে, কিন্তু ওর নাকি একটুও ভয় করেনি। ভয় করেনি? আশ্চর্য তো। ভয় তো করেইনি, বরং ও এক অদ্ভুত শক্তি অনুভব করছিল নিজের মধ্যে। কেমন যেন ঘোরের মধ্যে নূপুর দুটো পায়ে পড়ে নেয়। পায়ে পড়ে নেয়? হ্যাঁ, আর নূপুর পায়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওর কানে নাকি সুর ভেসে আসে, তাল আসে, আর সেই সুর সেই তালের সঙ্গে ও নাচতে শুরু করে দেয়। নাচতে শুরু করে নিজে হ্যাঁ, নিজেই? নিজে নিজেই। ভাবা যায়, একেবারে অভাবনীয়। পরের দিন সকালে যখন ওর ঘুম ভাঙল, তখন কি মনে ছিল ওর? জানা যাচ্ছে আগের রাতের সবটা ওর স্পষ্ট মনে ছিল না, মানে আবছা আবছা মনে পড়ছে মন্দিরটা, নূপুর জোড়া, সুর, নাচ, এইসব। কিন্তু বাড়ি ফিরল কিভাবে সেটা মনে নেই। না, সেটা একেবারেই মনে নেই। কেমন একটা ঘোরের মধ্যে ছিল যেন। মনে হচ্ছিল মন্দিরটাই ওকে টেনে নিয়েছিল, আবার ফিরিয়েও দিয়েছে। অদ্ভুত। কিন্তু এই ঘটনার পর মন্দিরটার প্রতি ওর টান যেন আরও বেড়ে গেল। মনের ভেতর বারবার ওখানে ফিরে যাওয়ার একটা ইচ্ছে, খুব তীব্র ইচ্ছে তৈরি হলো। এবং ও ফিরতেও শুরু করলো, তাই তো? প্রায় যেত মন্দিরে। অচেনা। নিজে না শিখেই গাইতে পারতো? হ্যাঁ, অবলীলায় গাইতে পারত। দিনের পর দিন ও মন্দিরে যেত, গান গাইত, নূপুর পরে নাচত। এভাবেই মন্দিরের সাথে ওর একটা অদ্ভুত, মানে অদৃশ্য যোগাযোগ তৈরি হয়ে গেল। যেন মন্দিরটা ওকে ডাকছে, ওর ভেতরের অন্য কাউকে জাগিয়ে তুলতে চাইছে। অনেকটা সেরকমই। দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল। এই সময় কাকুলির মধ্যেও কিছু বদল আসছিল। কিরকম বদল? ওর চেহারায় কেমন বয়সের ছাপ পড়তে শুরু করেছিল। অল্প বয়সেই মুখে বলিরেখা, শরীরে ক্লান্তি, দুর্বলতা। কেন? ও নিজেরই মনে হতো কেউ যেন ওর শরীর থেকে রক্ত শুষে নিচ্ছে, জীবনী শক্তি কেড়ে নিচ্ছে। এটা কি ওই প্রতিদিন নাচার ফল, নাকি অন্য কিছু? বলা মুশকিল, দুটোই হতে পারে। হতে পারে ওই নাচটা আসলে অন্য কোনো প্রক্রিয়া ছিল, যা ওর শরীরকে এভাবে প্রভাবিত করছিল। আবার ওই জায়গারও তো একটা প্রভাব থাকতে পারে, হয়তো কোনো অশুভ শক্তি। হ্যাঁ, সেটাও হতে পারে। গ্রামের লোক কি ভাবছিল ওকে নিয়ে? গ্রামের লোক তো এসবের মাথামুন্ড কিছুই বুঝতো না। তারা ওকে পাগলই ভাবতে শুরু করেছিল। এরপর গল্পটা একটা নতুন দিকে মোড় নেয়, এক বর্ষার দুপুরে, তাই না? হ্যাঁ, এক ভয়ঙ্কর বর্ষার দুপুর। আকাশ ঘন কালো মেঘে ঢাকা, চারদিকে প্রবল বৃষ্টি। সেই দুর্যোগের মধ্যেই কাকুলি ঘর থেকে বেরিয়ে পড়ে। কোথায় যায়? মন্দিরে? মন্দিরের দিকেই। পরনে একটা লাল পেড়ে শাড়ি। সেদিন ওঠে কেমন অন্যরকম দেখাচ্ছিল। ওর লক্ষ্য ছিল
মন্দিরের কোণে একটা বন্ধ দরজা। যে দরজাটা ও অনেকদিন ধরেই দেখছিল। হ্যাঁ, দরজার মাথায় ঝোপ জঙ্গল গজিয়ে গেছে, বাইরে একটা বিরাট তালা ঝুলছে। কিন্তু তালাটা নাকি খোলা যায় না। কাকুলি আগেও চেষ্টা করে পারেনি। যেন কোনো ম্যাজিক দিয়ে আটকানো। ঠিক তাই, যেন কোনো অদৃশ্য শক্তি আটকে রেখেছে। কিন্তু সেদিন ও ছিল নাছোড়বান্দা। বাড়ি থেকে একটা শাবল নিয়ে এসেছিল দরজাটা ভাঙবে বলে। শাবল? বাহ, বৃষ্টির সুযোগ নিল তাহলে। হ্যাঁ, এই প্রবল বৃষ্টিতে কেউ দেখবে না, এই ভেবে ও শাবল দিয়ে দরজায় আঘাত করতে শুরু করলো। কয়েকবার মারার পরে পুরনো দরজাটা হাল ছেড়ে দিল, খুলে গেল। তারপর ভেতরে ঢুকলো। ও হ্যাঁ, ওই অন্ধকার বন্ধ ঘরটায় ও ঢুকে পড়ল। আর ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকালো। কি দেখলো ভেতরে? বিদ্যুতের আলোয় ঘরের ভেতরটা এক ঝলক দেখা গেল। চারদিকে ধুলোর পুরু আস্তরণ, আর ঘরের কোণে নীল কাপড়ে ঢাকা বিশাল একটা কিছু, মূর্তির মতো। মূর্তি? কৌতূহল তো হবেই। হ্যাঁ, কৌতূহল হলো। ও এগিয়ে গেল, কিন্তু মনের মধ্যে একটা দ্বিধাও ছিল। একদিকে দেখার তীব্র ইচ্ছে, আর অন্যদিকে অজানা বিপদের একটা ভয়। আর ঠিক সেই মুহূর্তে ঠিক সেই সময়েই প্রচণ্ড শব্দে কাছাকাছি কোথাও বাজ পড়ল। কাকুলি চমকে পিছিয়ে গেল। আর সেই ঝটকায় মূর্তির ওপরের পর্দাটা সরে গেল। বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখা গেল মূর্তিটা এক বিশাল যক্ষের মূর্তি। যক্ষ? হ্যাঁ, যক্ষ, যারা কিনা পুরাণে বর্ণিত বিশেষ ক্ষমতার অধিকারী, মানে অতিলৌকিক সত্তা। দৃশ্যটা দেখে কাকুলির তো রক্তজল হয়ে যাওয়ার জোগাড়। ভয় পাওয়ারই কথা। তারপর? ভয় পেয়ে ও আর এক মুহূর্ত দাঁড়ায়নি। ঘর ছেড়ে নাট মন্দিরের দিকে দৌড় দিল। কিন্তু পথেও তো কিছু দেখেছিল, আরও ভয়ের কিছু। হ্যাঁ, পথে এক জায়গায় দেখল অজস্র লাল ফুল ছড়িয়ে আছে, আর তার পাশে ফোঁটা ফোঁটা টাটকা রক্ত। রক্ত? শুধু তাই নয়, ডান দিকের দেওয়ালে দেখল চাপ চাপ রক্ত দিয়ে কিছু লেখা। রক্ত দিয়ে লেখা? কি লেখা ছিল? লেখাটা কি ভাষায় তাও বুঝতে পারল না। 5টা লাইন, কিছু ছবির মতো চিহ্ন। কিন্তু শেষ লাইনের দুটো শব্দ ও পড়তে পারল, যক্ষের জাগরণ। যক্ষের জাগরণ তার মানে? অজান্তেই ও এক ভয়ঙ্কর শক্তিকে মুক্ত করে ফেলেছে। এই কথাটা বুঝতে পেরেই ও আরও আতঙ্কিত হয়ে পড়ল। ভাবল, নিজের বিপদ কি নিজেই ডেকে আনলাম? তারপর ও নাট মন্দিরের দিকে ছুটল। হ্যাঁ, পাগলের মতো ছুটতে ছুটতে নাট মন্দিরে গিয়ে পৌঁছালো। সেখানে একটা থামের আড়াল থেকে ও যা দেখল তা আরও সাংঘাতিক। কি দেখলো? দেখল নাট মন্দিরের ঠিক মাঝখানে একটা ছায়া মূর্তি নাচছে। পুরুষ না মহিলা ঠিক বোঝা যাচ্ছে না। ছায়া মূর্তি নাচছে? হ্যাঁ, মূর্তিটা নাচ থামিয়ে আস্তে আস্তে ওর দিকে ফিরল। আর তখনই কাকলি দেখল মূর্তিটা আর কেউ নয়, হুবহু ওর মতো দেখতে একটা মেয়ে। ওর মতো দেখতে? একেবারে ওর মতো। কপালে টকটকে লাল সিঁদুরের টিপ, পায়ে সেই নুপুর জোড়া, পরনে লাল পেরে শাড়ি, আর হাত দুটো তাজা রক্তে মাখা। সর্বনাশ! কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কি হলো জানেন? কাকলি নিজের হাতের দিকে তাকিয়ে দেখল ওর নিজের হাতেও রক্ত লেগে আছে। নিজের হাতেও রক্ত? এর মানে কি? মানে বোঝা গেল না তখন। কিন্তু এই ঘটনার পর কাকলি ভীষণ অসুস্থ হয়ে পড়ল। প্রায় 2 দিন জ্বরে বেহুশ। বাবা, মশাই নিশ্চয়ই খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। খুব। কবিরাজ এলেন, কিন্তু জ্বরের ঘোরেই কাকুলি শুনতে পেল গ্রামের অবস্থা ভালো নয়। পরপর 2 দিন ওরই বয়সী 2 মেয়ের মৃতদেহ পাওয়া গেছে মন্দিরের কাছে। 2 মেয়ের মৃতদেহ? তার মানে কি ওই যক্ষ? সেটাই তো প্রশ্ন। ওই যক্ষ দায়ী নাকি অন্য কোনো শক্তি? কাকুলির মনেও এই প্রশ্নটাই ঘুরছিল। 3য় দিন রাতে ওর জ্বরটা একটু কমল। তারপর? মাঝরাতে জল খেতে উঠে ও দাওয়ায় এসে দাঁড়িয়েছিল। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ ও অনুভব করল ওর পিঠে কেউ হাত রেখেছে। কে? ও চমকে পিছনে ফিরল, আর যা দেখল। কি দেখল? দেখল ওরই মতো দেখতে সেই মূর্তিটা দাঁড়িয়ে, কিন্তু এবার তার রূপ ভয়ঙ্কর। ঠোঁটের দুপাশে লম্বা ধারালো দাঁত বেরিয়ে এসেছে, চোখ দুটো যেন কোটর থেকে ঠেলে বেরিয়ে আসছে, সারা মুখে লাল লাল রেখা, হাতে ধারালো নখ, আর মুখে এক বিভৎস ক্রূর হাসি। কি সাংঘাতিক! মূর্তিটা ওকে আক্রমণ করতে এগিয়ে এলো, ওর গলা টিপে ধরতে চাইল। কাকুলি কি করলো? ঠিক সেই চরম বিপদের মুহূর্তে কাকুলির গলা থেকে আপনা আপনি সেই সুরটা বেরিয়ে এলো, যে সুরেও মন্দিরে নুপুর পরে নাচত। সেই সুরটা? হ্যাঁ,
আর আশ্চর্য ব্যাপার, সুরটা কানে যেতেই মূর্তিটার তেজ কমে যেতে লাগলো। চোখ দুটো বন্ধ হয়ে গেল, হাত শিথিল হয়ে গেল। তারপর ধীরে ধীরে মূর্তিটা হাওয়ায় মিলিয়ে গেল। সুরের এত শক্তি! মনে হচ্ছে তাই। এই ঘটনাগুলো কাকলিকে একেবারে নাড়িয়ে দিল। ও বুঝতে পারল যা ঘটছে তার কিছুই স্বাভাবিক নয়। কেউ বা কিছু একটা ওকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু ও ভয় পেল না? ভয় পেয়েছিল নিশ্চয়ই, কিন্তু তার চেয়েও বেশি করে ও বাঁচতে চাইছিল। আর ওই যে দুটো মেয়ে মারা গেল, তাদের মৃত্যুর কারণটাও জানতে চাইছিল। ওর মনে একটা অপরাধবোধ হচ্ছিল ওই যক্ষকে জাগিয়ে তোলার জন্য। সুস্থ হওয়ার পর ও ঠিক করল আবার মন্দিরে যাবে। আবার একটা পূর্ণিমা এলো। ওর মনে ভয়ও ছিল, কে জানে এবার হয়তো তৃতীয় শিকার ও নিজেই হবে। তা সত্ত্বেও গেল? হ্যাঁ, গেল। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে মন্দির চত্বর। ও নাট মন্দির পেরিয়ে সোজা চলে গেল যক্ষের মূর্তির ঘরটায়। ঘরে ঢুকে কি দেখল? ঘরে ঢুকে দেখল সব জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। মেঝেতে কারা যেন কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। কাগজপত্র? হ্যাঁ, আর ঘরের ঠিক মাঝখানে একটা গোল বাক্স রাখা। বাক্সের ঢাকনার উপর একটা লাল পাথর বসানো। বাক্সটা খুলল? হ্যাঁ, খুলল। বাক্সটা খুলে ভেতরে পেল একটা খুব পুরনো জরাজীর্ণ পুঁথি। পুঁথি? কাকলি পুঁথি পড়তে জানত, বাবা মাসায় শিখিয়েছিলেন। চাঁদের আলোয় ও সেই পুঁথিটা পড়তে শুরু করলো। কি লেখা ছিল পুঁথিতে? পড়তে পড়তে কাকলি চমকে উঠতে লাগলো, কারণ পুঁথিতে লেখা ছিল ওর নিজেরই গত জন্মের কাহিনী। গত জন্মের কথা? সত্যি? হ্যাঁ, পুঁথি পড়েও জানতে পারল সে আসলে কোনো সাধারণ মেয়ে নয়, সে ভৈরবের সঙ্গিনী। ভৈরবের সঙ্গিনী? হ্যাঁ, এই মন্দিরে ফিরে আসা, যক্ষকে জাগিয়ে তোলা, এই সবই নাকি ওর নিয়তির অংশ। ওর জীবনের আসল লক্ষ্য হলো ভৈরবের কাছে ফিরে যাওয়া। ভাবা যায়। এই সত্যিটা জানার পর ওর কি প্রতিক্রিয়া হলো? এই সত্যিটা জানার পর কাকলি যেন রাতারাতি অন্য মানুষ হয়ে গেল। ওর ভেতর থেকে সব দ্বিধা, সব ভয় চলে গেল। এরপর ও আর মন্দির চত্বর ছেড়ে কোথাও গেল না। মৃত্যুর ভয়টাও যেন উবে গেল। ওর একটাই লক্ষ্য, ভৈরবকে জাগানো। কিভাবে? পুঁথিতে যেমন যেমন নির্দেশ দেওয়া ছিল সেই অনুযায়ী ও কঠোর তপস্যা আর ধ্যান শুরু করল। দিনের পর দিন, রাতের পর রাত। বাইরের কোনো কিছুতেই ও আর হুঁশ রইল না। বাবা মশাইয়ের সেই পুরনো কথাটা এবার ওর কাছে স্পষ্ট হলো, তাই না? যে সঠিক সময়ে ক্ষমতা প্রকাশিত হবে। ঠিক তাই। এবারও বুঝতে পারল বাবা মশাই কি বলতে চেয়েছিলেন। ধ্যানমগ্ন অবস্থাতেই ও ওই মেয়ে দুটোর মৃত্যুর কারণও জানতে পারল। কি কারণ? ওই জেগে ওঠা যক্ষের অভিশাপ, এক অদৃশ্য আসুরিক শক্তি ওদের আঘাত করেছিল। কাকুলি বুঝল ওর নিজের সাধনা সফল হলে তবেই ও ওর আরাধ্য ভৈরবের সঙ্গে মিলিত হতে পারবে। তারপর এলো সেই বিশেষ পূর্ণিমার রাতটা। হ্যাঁ, অবশেষে এলো সেই রাত। কাকুলি জানত আজ রাতে ভয়ঙ্কর ঝড় উঠবে। আজই হবে ওর জীবন মৃত্যুর আসল লড়াই। কিন্তু ওর মনে কোনো ভয় ছিল না। ওর বিশ্বাস ছিল ও জিতবেই। ও কিভাবে তৈরি হলো? সাধিকার বেশ ছেড়ে ও সেজে উঠল এক অপূর্ব নারীর রূপে। কপালে রক্তচন্দনের তিলক, পায়ে সেই ঘুঙুর জোড়া। তারপর চাঁদের আলোয় ও এসে দাঁড়ালো নাট মন্দিরে। কিছুক্ষণ পরেই শুরু হলো তুমুল ঝড়। মেঘে চাঁদ ঢেকে গেল, ঝোড়ো হাওয়া, বৃষ্টির ছাঁট। এর মধ্যেই ও অনুভব করল সেই অদৃশ্য আসরিক শক্তি ওকে আক্রমণ করছে, যেন অজস্র ছুরির ফলা ওর শরীরটাকে এফোড় ওফোর করে দিচ্ছে। ওহ, রক্তাক্ত হয়ে গেল নিশ্চয়ই। হ্যাঁ, সারা শরীর রক্তাক্ত হয়ে গেল। ঝড় একটু থামতেই ও কোনো রকমের টলতে টলতে ছুটে গেল যক্ষের মূর্তির ঘরে। যক্ষের মূর্তির কাছে কেন? হ্যাঁ, মূর্তির সামনে গিয়ে দাঁড়ালো। এতদিন পর ও আবার নিজের হাতে কাপড় দিয়ে মূর্তিটা ঢেকে দিল। তারপর পাশে রাখা বিরাট একটা তরবারি তুলে নিল, আর সেই তরবারি দিয়ে নিজের কপালে নিজেই আঘাত করল। নিজের কপালে? হ্যাঁ, ফিনকি দিয়ে রক্ত ছড়িয়ে পড়ল নাট মন্দিরের মেঝেতে। এরপর আর ওর শরীরে কোনো শক্তি অবশিষ্ট ছিল না। ও লুটিয়ে পড়ল মেঝেতে, মারা গেল। যখন ওর জ্ঞান ফিরল তখন দেখল শরীরে কোনো ব্যথা নেই। চোখে একটা তীব্র আলো এসে লাগছে। ওর মনে হলো যেন ওর নবজন্ম হয়েছে। চারপাশ একেবারে শান্ত। আর সামনে ও দেখতে পেল স্বয়ং ভৈরবের মূর্তি। কাকুলি এগিয়ে গিয়ে ভৈরবের পায়ে নিজেকে সঁপে দিল। সেখানে জন্মান্তরের সীমানা পেরিয়ে ও ভৈরবের সঙ্গে বিলীন হয়ে গেল। তাহলে এই হলো কাকুলের গল্প। কিন্তু
এর পেছনে কি আরও কিছু আছে, মানে এই ভৈরবী, পূর্বজন্ম, এই ব্যাপারগুলো? হ্যাঁ, এখানে গল্পটা শেষ নয়, এর পেছনে আরও একটা স্তর রয়েছে, যেটা এই গোটা ঘটনাটাকে একটা অন্য মাত্রা দেয়। কাকলি আসলে ছিল এক ভৈরবী, মানে ভৈরবের উগ্র ভক্ত এবং তারই শক্তির অংশ। পূর্বজন্মে সে মানুষ রূপে জন্মেছিল, তাই তো? ভৈরবের চরণে নিজেকে উৎসর্গ করার জন্য তপস্যা করছিল। ঠিক, আর সবচেয়ে আশ্চর্য বিষয় হলো পূর্বজন্মে সে ছিল এই বাবা মশাইরই নিজের মেয়ে। বাবামশাইয়ের মেয়ে? হ্যাঁ, কিন্তু ওর সাধনা পূর্ণ হওয়ার আগেই গ্রামের দুটো মেয়ে, যারা তন্ত্র সাধনা নিয়ে ভীষণ ঈর্ষান্বিত ছিল, তারা ওর বিরুদ্ধে মিথ্যে অপবাদ রটায়। কি অপবাদ? নানা রকম কুৎসা। গ্রামবাসীরা সেই কথায় উত্তেজিত হয়ে ওকে জীবন্ত পুড়িয়ে মারে, মন্দিরটাও ধ্বংস করে দেয়। কি নৃশংস! ফলে ওর সাধনা অসমাপ্ত থেকে যায়, আর ওর অতৃপ্ত আত্মা ওই মন্দিরের ধ্বংসস্তূপেই আটকে পড়ে। তারপর? এই জন্মে ফিরে আসা। ঘটনার প্রায় ৮ বছর পর সেই বাবামশাই একদিন ওই ধ্বংসস্তূপের পাশ থেকে একটা সদ্যজাত শিশুকন্যাকে কুড়িয়ে পান। কাকলিকে? হ্যাঁ, শিশুটির বুকের কাছে একটা ত্রিশূলের চিহ্ন দেখে তিনি চিনতে পারেন এ তারই মেয়ে কাকুলি, ফিরে এসেছে তার অসমাপ্ত কাজ পূর্ণ করতে। এই জন্যই তাহলে এই জন্মে এত সব অলৌকিক ঘটনা, পুঁথি খুঁজে পাওয়া, পূর্বজন্মের স্মৃতি ফেরা। একদম, সবই পূর্ব নির্ধারিত ছিল। আর অতীতের সেই মেয়ে দুটো যারা ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তারাও এই জন্মে আবার জন্মেছিল। আর মন্দিরের কাছে যে দুটো মেয়ের মৃতদেহ পাওয়া গিয়েছিল, তারা ছিল ওই মেয়ে দুটোই। আসলে ভৈরবের হাতেই ওদের কর্মফল ওরা ভোগ করেছিল। তাহলে কাকলির সাধনা এই জন্মে সফল হলো? সে ফিরে গেল তার আরাধ্য ভৈরবের কাছে? হ্যাঁ, তাই